ভালো আছেন আপনারা? আপনাদের বাসায় সবাই ভালো আছে? আমাদের সাথীদেরকে, ভাবিদেরকে, আমাদের বোনদেরকে সকলকে সালাম জানাবেন আমার পক্ষ থেকে। আমি আপনাদের সামনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আপনাদের সামনে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা আজকে আমাকে যে সম্মান দিয়েছেন, যেভাবে আপনারা আমাকে গ্রহণ করেছেন, এজন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসলে আমি ছোট মানুষ, এতটুকু সম্মান পাওয়ার যোগ্য হয়তো আমি হতে পারিনি, তবে আমি আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের ছেলে হয়ে আপনাদের পাশে থাকবে এই কথা দিতে পারি। আমার সামনে আপনারা যারা আছেন প্রত্যেকে আমার অধিকাংশ আমার শ্রদ্ধেয় পিতার মতো, আমার বড় ভাইয়ের মতো, আমার চাচার মতো। আপনাদের কাছে আমি আপনাদের পক্ষ থেকে নেতা বা লিডার শব্দ শুনতে চাই না। আপনারা যারা মুরব্বীরা আছেন তারা আমাকে নাম ধরে রাখতে পারেন, আমাকে আমার বয়সী যারা আছেন ভাই বলে রাখতে পারেন, কিন্তু আপনারা আমাকে ভাতিজা বলে রাখতে পারেন, কিন্তু আমি নেতা বা লিডার হওয়ার জন্য আপনাদের সামনে আসিনি। আপনাদের সামনে অনেক মানুষ আসে, এসে নেতা হয়, নেতা হয়ে শোষণ করে, আবার এখান থেকে বিতাড়িত হয়। নেতারা শোষণ করে, নেতারা নির্যাতন করে, নেতারা অত্যাচার করে, কিন্তু ভাই কিংবা সন্তান কখনো কারোর উপর অত্যাচার কিংবা নির্যাতন করতে পারে না। আমি আপনাদের কাছে সন্তান হয়ে থাকতে চাচ্ছি। আমি আপনাদেরকে একটি কথাই বলি, যেদিন থেকে মোহাম্মদ আলীকে হাতিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, সেই তার আগে এই হাতিয়া উপজেলার এমন কোন নেতা নাই যে মোহাম্মদ আলীর কাছ থেকে টাকা খেয়ে মোহাম্মদ আলীকে টিকিয়ে রাখার চেষ্টা করে নাই। আমাকে না হলো প্রতিদিন 10 থেকে 15 বার ফোন দিয়েছে, বাবা তুমি আমাকে সেভ করো, আমি আমার পরিবার সহ তোমার সাথে থাকবো। আমি বলেছি কোন সন্ত্রাসী হাতিয়াতে রাখতে পারবে না। বাংলাদেশের শুধুমাত্র একটা এমপি যাকে তার বউ এবং সন্তান সহ গ্রেপ্তার করা হয়েছে, সেটা আপনাদের সন্ত্রাসী মোহাম্মদ আলী। আমাকে নৌবাহিনী জিজ্ঞাসা করেছিল যে হচ্ছে ওনাকে কি হ্যান্ডকাপ পরাবো নাকি পরাবো না, আমি বলছি রশি বেঁধে নেন। যেই নদী পথে এদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, যেখানে হাতিয়ার মানুষকে শোষণ করেছে এই নদী পথ ব্যবহার করে, যেখানে একটি ট্রলার ওঠার জন্য আমার মা বোনদেরকে একজনের গায়ে আরেকজনকে পড়তে বাধ্য করেছে, সেই মোহাম্মদ আলীকে রশি বেঁধে না নিলে শিখতে হবে না। আমাদের শিক্ষকরা যেত, তাদের সাথে বাজে ব্যবহার করা হতো। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমাদের বোনেরা, আমাদের মায়েরা একজন আরেকজনের গায়ের উপর পড়তেছে একটি ট্রলার উঠার জন্য। যেই ট্রলারে 50 জন ধরবে না, সেই ট্রলারে 200 জন যাতায়াত করত। তার টাকার এতই লোভ, এতই লোভ, সেই লোভ এখন জেলে বসে মিটা। হাতিয়া থেকে একবারেই সন্ত্রাসী বের হয়েছে, আর কখনো হাতিয়াতে ঢোকার সুযোগ পাবে না। আমি আপনাদের সামনে এসে শুধু বলবো, আপনাদেরকে এতদিন যাবৎ শুধুমাত্র আপনাদেরকে ট্রিট করা হয়েছে, আপনাদের সাথে আচরণ করা হয়েছে। আপনারা একজন ভোটার, আপনারা একজন গেলে মিছিলে একজন লোক বাড়বে, এভাবে ট্রিট করা হয়েছে, আপনাদের সাথে আচরণ করা হয়েছে। আপনাদের সাথে আচরণ করা হয়েছে তার লাঠি বহনের জন্য। তারা আপনাদেরকে মানুষ মনে করতো না, তারা আমাদেরকে মানুষ মনে করে আমাদেরকে মনে করতো যে তারা একটা ভোট পাবে, ভোটার হিসেবে আমাদেরকে গণ্য করতো, লাঠিয়াল হিসেবে গণ্য করতো, যার কারণে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদেরকে জিম্মি করে রেখেছিল। কিন্তু আমরা কেউ শুধুমাত্র ভোটার নই, আমরা শুধুমাত্র লাঠিয়াল নই, আমাদের এই দেশের প্রতিটি মানুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। মনে রাখতে হবে, এই বাংলাদেশে সেই মোহাম্মদ আলীর যতটুকু অধিকার ছিল, যতটুকু শেখ হাসিনার অধিকার ছিল, যতটুকু আমি হান্নান মাসুদের অধিকার আছে, যতটুকু এদেশের এমপি মন্ত্রী উপদেষ্টাদের অধিকার আছে, ততটুকু অধিকার আপনাদের প্রত্যেকের আছে। আপনারা মনে রাখবেন, যে বৃদ্ধা ভাতা পাচ্ছেন, যে জেলে কার্ড পাচ্ছেন, যে শিশু কার্ড পাচ্ছেন, যে স্বাস্থ্য কার্ড পাচ্ছেন,
এগুলো আপনাদের জন্য ভিক্ষা নয়, এগুলো আপনাদের অধিকার। এগুলো কোন চেয়ারম্যান কিংবা মেম্বার তার বাপের টাকাই দেয় না। এটা প্রতিটা রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা এটা দেওয়া হয়, প্রতিটা শ্রমিকের ট্যাক্সের টাকায় দেওয়া হয়। এটা আপনাদের টাকায় আপনাদেরকে দেওয়া হয়। যে আপনাদের জেলে কাঠ মেরে খেতে চাবে তার হাত ভেঙে দিবেন। আপনার প্রত্যেকে একসাথে প্রতিবাদ করতে পারবেন না, হিসাব নিবেন যে এই ইউনিয়নে কতটি জেলে কাঠ এসেছে, কতজন জেলে পেয়েছে। যে নেতা আপনাদের এগুলো মেরে খেতে চাইবে তাকে তার হাত ভেঙে দিবেন। সাদাবাজের যুগ শেষ, ধান্দাবাজের যুগ শেষ। আপনারা নিজেদেরকে ছোট মনে করার কিছু নেই। আমি আপনাদের কাছে এসে আমি আপনাদের কাছে শুধুমাত্র এটা দিব সেটা দিব বলতে পছন্দ করি না, কারণ আমি দেওয়ার কিছু নেই। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু আমি মনে করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকলে আমরা প্রত্যেকটা জিনিস পাবো। কোন নেতার পিছনে পিছনে আমাদের বৃদ্ধ ভাতার জন্য আমার বৃদ্ধ বাবা মাকে পিছনে পিছনে ঘুরতে হবে না, কোনো মেম্বারদের পিছনে, কোন পার্টি নেতার পিছনে ঘুরতে হবে না। সরকার এটা বরাদ্দ দিয়েছে, আপনার বাড়িতে সেটা পৌঁছিয়ে দিতে হবে, এটা তার দায়িত্ব। এই পরিবেশটাকে আমাদের সবাইকে মিলে পরিবর্তন করতে হবে। এটা একার পক্ষে সম্ভব হয় না, সেই কথাই বলতেছি। আপনারা সকলে মিলে আজকে আপনাদের এখানে আমি বলে যাব, প্রতিনিধিদের নাম দিয়ে যাব, তাদের নেতৃত্বে যেখানে সাদাবাজি হবে, যেখানে আপনাদের টাকা মেরে খাওয়ার চেষ্টা করা হবে, প্রত্যেকের নাম ধরে ধরে বুঝে নেবেন। আপনারা জিজ্ঞাসা করবেন এখানে 100টা জেলে কার্ড আসলে কেন 100টাই মানুষ পাই নাই আর বাকি 10 টাকা পেয়েছে। আপনারা জিজ্ঞাসা করবেন বৃদ্ধ মানুষকে রেখে কেন আপনারা ভাতা দিচ্ছেন যুবকদেরকে রাজনৈতিক বিবেচনায় কে এসে, আপনারা দেখে নেবেন। জিজ্ঞাসা করতে পারবেন না? আপনারা কি এখনো ভয় পান? আপনারা ভয় পান? মনে রাখবেন, ভয় পাইলে আর কখনো মুক্তি মিলবে না। মানুষ ভয়ের দাস হয়ে বেঁচে থাকে। যেদিন এদেশের মানুষ শেখ হাসিনার ভয় কাটিয়ে উঠতে পেরেছে, সেদিন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। মানুষ যেদিন গুলির ভয় কেটে গেছে, সেদিন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, মোহাম্মদ আলী পালাতে বাধ্য হয়েছে। আপনার এলাকার যারা ভোট ডাকাতি করছে, যারা আপনাদের কেন্দ্র বেঁধে আপনাদেরকে ভোট দিতে দেয় নাই, তারা এখন এলাকায় থাকতে পারছে? তারা কেন পালাতে বাধ্য হয়েছে? কারণ মানুষের ভয় কেটে গেছে। এখন যেখানে থাকবে সেখানে গণদোলাই খাবে। সর্বোপরি আমি আপনাদের ছেলে হিসাবে আপনাদের যে দুঃখ, সেই দুঃখ আমারও। আমি যখন নদী পার হতাম তখন কাদায় নেমে নৌকায় উঠতে হতো। এক নৌকায় 50 জনের জায়গায় 250 জন 150 জন উঠতে হতো। এই দুঃখটা আমার নিজেরও। আমার অনেক আত্মীয় স্বজন, আমার চাচা আপনাদের এখানে থাকে, আমার খালার বাড়ি এখানে 3 বার নদী ভাঙ্গনের শিকার হয়েছে, এখন আরেকজনের বাড়িতে থাকে। এই দুঃখটা আমারও। কিন্তু এত বছর, গত 16টি বছর ধরে এমপিরা কি করেছে, নেতারা কি করেছে? সরকার কি বরাদ্দ দেয় না? আমি তো গত 3 মাসে সরকারি অফিসে ঘুরে দেখে আসলাম যে হচ্ছে 3500 কোটি টাকা একটা প্ল্যানিং তারা তৈরি করেছে। আজকে 13 বছর যাবত এটা ফান্ড উন্নয়ন বোর্ডে পড়েছিল। কোন একজন নেতা খবর নেই যে হচ্ছে এটা সরকার থেকে বরাদ্দ আনবে। এটা যদি আজ থেকে 13 বছর আগে যদি এই কাজগুলো শুরু হতো, তাহলে কি এত জায়গা ভেঙে যেত? আপনার এখানে 3500 কোটি টাকার বরাদ্দ হয়েছে এই নদী ভাঙ্গন রোধ করার জন্য, কিন্তু সেই নদী ভাঙ্গন যেখানে মানুষের প্রয়োজন সেখানে রোধ না করে এক সাইডে তার জায়গা জমি যেখানে আছে সেখানে সেটা রক্ষা করার জন্য এক সাইডে নিয়ে গেছে। তারা মানুষকে মানুষ মনে করে না, পশুর মতো ট্রিট করেছে। কিন্তু আমাদের প্রতিটি মানুষকে নাগরিক হয়ে উঠতে হবে। আমি শুধু কথা দিতে পারি, আমি বলবো না যে হচ্ছে এটা এতদিনের মধ্যে আমি সমাধান করব। আমি বলতে পারি আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি সরকারি প্রতিটি দপ্তরে যাব, প্রতিটি উপদেষ্টার সাথে কথা বলবো, যাতে করে আমরা এই কাজগুলো দ্রুত শুরু করতে পারি। যদি উপদেষ্টারা আমাদের কথা না শুনে, যদি তারা যদি
দ্রুত পদক্ষেপ না নেওয়ার প্রয়োজন, আমরা এখান থেকে ঢাকার অভিমুখে মার্চ করে যাব, তারপর আমাদের আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সেটা দেশের প্রধানমন্ত্রী শুনতেও বাধ্য, প্রধান উপদেষ্টা শুনতেও বাধ্য। গত কয়েক মাসে আমি সরকারি দপ্তরগুলোতে ঘুরেছি, আমি জানতে চাই যে আমাদের হাতে হাতে কি কি করা যায়। আমি এখনো জানি না কোন মন্ত্রণালয় কি কি বরাদ্দ দেয়, কিন্তু কয়েকটি মন্ত্রণালয় ঘুরে জানতে পেরেছি গত 16 বছর ধরে হাতে হাতে একটি 100 শয্যা বিশিষ্ট হসপিটাল হওয়ার কথা ছিল, সেই হসপিটাল কাজ বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র প্রাইভেট হসপিটালকে প্রমোট করার জন্য। শুধু ধনীরা চিকিৎসা নিবে, গরিবরা যাতে চিকিৎসা না পায় এই জন্য। তাদের ব্যবসা বাড়বে কিন্তু মানুষ মরবে, এতে তাদের কোনো সমস্যা নেই। সেটাকে এখন গত 3 দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে হাতে হাতে 100 শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এক টাকা প্রস্তাবনা পাস হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে আগামী মার্চ নাগাদ আমাদের হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স 100 শয্যা বিশিষ্ট হওয়ার ক্ষেত্রে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। গত 3 মাসের মধ্যে আমি সরকারি অফিসগুলোতে ঘুরে বড় বড় 5টা রাস্তার টেন্ডার করিয়েছি, কিন্তু এখানে এমন না যে হচ্ছে যে টেন্ডারটা করেছি যে আমাদের অমুক লোক করতে হবে অমুক লোক করতে হবে। বলেছি যে লোক সব, যে লোক রাস্তার কাজ ঠিক মতো করবে আপনারা তাকেই দিবেন। গত 7-8 বছর ধরে হাতিয়ার ব্যাকের বাজার থেকে হিলটন রোড পর্যন্ত এই রাস্তার মানুষ কি দুর্বিষহ কষ্ট করেছে, কিন্তু কেউ দেখে নাই। সেই রাস্তাটা আলহামদুলিল্লাহ টেন্ডার হয়েছে। কবির মিয়া বাজার থেকে দাসেরহাট হয়ে একদম নদীর পাড় পর্যন্ত ওই রাস্তার টেন্ডার হয়েছে। আরো এখানেও 2-1টা রাস্তার টেন্ডার হয়েছে, আমি সবগুলোর নাম মনে করতে পারতেছি না। যতগুলো কাজ আটকে আছে, যত নতুন নতুন প্রকল্প নেওয়া যায়, প্রত্যেকটা দপ্তরে আমি ঘুরে আপনাদের জন্য সেগুলো করব। শুধু আপনাদের জন্য না, আমার নিজের জন্য, কারণ এখানে আমি জন্ম নিয়েছি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি পড়াশোনা করেছি। এই মাটি আমার, এই মানুষরাও আমার, আপনারা সকলেই আমার আপনজন। সর্বশেষ একটা কথা বলি, এই আপনারা সবাই যেমন হাতিয়ার মানুষ তেমনই বাংলাদেশের নাগরিক। আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা, দিল্লির দালালরা আমাদের চোখ রাঙানি দিচ্ছে। তারা বাংলাদেশকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশকে এতদিন শোষণ করেছে। এখন যখন তাদের দাস, এদেশের দেশপ্রেমী মানুষরা যখন তাদের সেই দাসকে, তাদের সেই গোলামকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, তখন তাদের গায়ে জ্বালা ধরেছে। তারা দেখাতে চাচ্ছে এদেশের মানুষ হিন্দুদের সাথে খারাপ আচরণ করতেছে, হিন্দুদের উপর হামলা করতেছে। আপনাদের এখানে কি গত 3 মাসে কোনো হিন্দুর উপর হামলা হয়েছে? কোনো সনাতনী ভাইদের উপর হামলা হয়েছে? আরে ভাই, বাংলাদেশে আমরা তো একই টেবিলে খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলিম প্রত্যেকে। আমরা তো একই বাড়িতে একই বিয়ের দাওয়াতে সকলে একসাথে যাতায়াত করি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেটা নাকি ভারতে আছে। যে ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক শিক্ষা দিচ্ছে। যে ভারতে দিল্লিতে দাঙ্গা লাগিয়ে 1000 জন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তারা এখন বাংলাদেশের সংখ্যালঘুর অধিকারের কথা বলে আমাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, এদেশের সাধারণ মানুষ প্রত্যেকে একসাথে মিলেমিশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে। যারা এই কিছুক্ষণ আগে একজন বলল একজন হিন্দু ভাই রাস্তার ধারে ঘর করেছে, সেই ঘর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ নেতা। কিন্তু তারা এই দোষ দেয় আলেম ওলামার উপর, তারা এই দোষ দেয় এই দেশের মানুষের উপর। তাদের দাসেরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা এটাকে অপপ্রচার চালিয়ে আমাদের দেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে। তারা মনে করে ফ্যাসিস্ট হাসিনাকে আরেকবার তারা এই দেশে ফিরিয়ে আনতে পারবে। এই দেশের মানুষ যদি সেদিন 5ই আগস্ট শেখ হাসিনাকে পেত, তাহলে শেখ হাসিনার শাড়িরও চিহ্ন খুঁজে পেত না, ঘরে নিয়ে যাওয়া হতো। বাংলাদেশের মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে দিল্লির বিরুদ্ধে একসাথে লড়াই করবে, একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে। আমরা কি একটু স্লোগান ধরবো দিল্লির বিরুদ্ধে?
আমাদের এইখানের স্লোগান যেন দিল্লির মসনদ মোদির মসনদ কেঁপে ওঠে। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। এই বাংলাদেশের ভূমি, এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের আবহাওয়া, এই বাংলাদেশের গাছের প্রতিটি পাতা এই দেশের মানুষের জীবনের চাইতে মূল্যবান। এই দেশের মাটির থেকে দিল্লির দালালরা, দিল্লির মস্তক থেকে কেউ যদি এই দেশের কোন মাটির দিকে মানচিত্রের দিকে হাত বাড়ায়, সেই হাত ভেঙে গুটিয়ে দেওয়া হবে। পাকিস্তানি হানাদার বাহিনীকে এদেশের মানুষ যেভাবে নাকারি চুবারি খাইয়েছে, দিল্লির দালালদেরকে, শেখ হাসিনাদেরকে সেভাবেই নাকারি চুবারি খাওয়ানো হয়েছে। ভবিষ্যতে আর কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায়, সেই দেশের মাটিও নিরাপদ থাকবে না। সর্বোপরি এ দেশে হাতিয়া, এই বাংলাদেশের প্রতিটি সেক্টর সাদাবাজ মুক্ত হবে, দখলদার মুক্ত হবে, এই স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্নের সারথি আপনারা। আমরা একা একই হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আপনারা সকলে মিলে থাকলে যেখানে চাঁদাবাজি হবে সেখানে প্রতিরোধ করে তুললে চাঁদাবাজরা ল্যাস গুটিয়ে পালাবে। নতুন ভাবে বাংলাদেশকে আমরা গড়তে চাচ্ছি, এমন একটি বাংলাদেশ গড়তে চাচ্ছি যেখানে আমাদের মা বোনরা, আমাদের গরিব কৃষকরা, আমাদের গরিব রিক্সা শ্রমিকরা প্রত্যেকে যেমন চিকিৎসা সেবা পাবে, যেই হসপিটালে চিকিৎসা সেবা পাবে সেই হসপিটালে দেশের প্রধানমন্ত্রী চিকিৎসা সেবা দিবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি যেই বাংলাদেশের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেশের মন্ত্রীদের সন্তানরা পড়াশোনা করবে, সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেশের খেটে খাওয়া মজুর রিক্সা শ্রমিকদের সন্তানরাও পড়াশোনা করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাচ্ছি যেই বাংলাদেশে সকলে রিক্সা শ্রমিক মজুর থেকে শুরু করে একজন সচিব মন্ত্রী পর্যায়ে প্রত্যেক মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তুলবে। এই ক্ষেত্রে মেজর জিয়ার কথা স্মরণ করি। এই মেজর জিয়া বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাল খনন করেছিল। আমরা আগামীর বাংলাদেশেও তেমন নেতাই আশা করি প্রত্যেকটা সেক্টরে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিপ্লবীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ল্যাজ গুটিয়ে পালিয়ে থাকা কারো বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশের নেতৃত্ব এদেশের তরুণরাই দিবে, এবং এই দেশের যেই তরুণরা বুক পেতে গুলিকে বরণ করে জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো প্যাসেজকে দাঁড়িয়েছে, তারা আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনে আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন তো? আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন তো? আপনারা সবাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সকলে মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে পারবো যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো ধরনের অন্যায় অবিচার থাকবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, একসাথে লড়াই করতে না পারি, যদি প্রত্যেকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না থাকতে পারি, যদি আমরা নিজেদের অধিকারকে ভিক্ষা মনে করি, তাহলে মনে রাখবেন আবার আরেকটি মোহাম্মদ আলী আপনাদের জন্য অপেক্ষা করছে যে আপনাদেরকে শোষণ করবে। কিন্তু যদি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন, মোহাম্মদ আলী তো দূরের কথা, শেখ হাসিনা এসেও আপনাদের কিচ্ছু করতে পারবে না। জয় হোক তারুণ্যের, জয় হোক বাংলার, জয় হোক।